স্টুডেন্ট, আজকের থেকে আমরা এই চ্যানেলে যে ক্লাসটা করব তার একটা অন্যতম সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স। কোন ক্লাসে? না, ক্লাস 11-এর। ক্লাস 11-এ আমরা জানি যে গত বছর থেকে সেমিস্টার ওয়াইজ দুটো পার্ট করে দিয়েছে, একটা সেমিস্টার 1 এবং একটা সেমিস্টার 2। যারা এই বছর মাধ্যমিক দিয়েছে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাস থেকে নিউ সিজন স্টার্ট হয়েছে, তাদের জন্য প্রথমে হচ্ছে সেমিস্টার 1 বসতে হবে। সেমিস্টার 1-এর পরীক্ষা মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসের দিকে হয়। সেমিস্টার 1 ক্রস করে গেলে তোমাকে আবার সেমিস্টার 2-এ বসতে হবে। ক্লিয়ার? এইবার টোটাল কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে এখনও এরকম বলা হয়নি যে সেমিস্টার 1, 2, 3, 4 চারটা নিয়ে 12 রেডি হবে, বাট সেমিস্টার যে 12টা যে রেডি হবে অনলি আপাতত বলা হয়েছে সেমিস্টার 3 আর সেমিস্টার 4-এর উপর বেস করে। বাট সেমিস্টার 1 হচ্ছে কোন ক্লাসের উপরে? ক্লাস 11-এর উপরে। ঠিক আছে, এবার সেমিস্টার 1 ম্যাথমেটিক্সের কী কী টপিক রয়েছে আমরা দেখি। দেখো, সেমিস্টার 1 ম্যাথমেটিক্সের 3টে পার্ট রয়েছে, সেট অ্যান্ড রিলেশন নাম্বার 1, নাম্বার 2 অ্যালজেব্রা এবং নাম্বার 3 হচ্ছে ক্যালকুলাস। বোঝা গেল কী বললাম? কী বললাম? সেটস অ্যান্ড রিলেশন, অ্যালজেব্রা এবং ক্যালকুলাস। সেট এবং রিলেশনের বাংলা হচ্ছে সম্বন্ধ এবং অপেক্ষক। এ দুটোর ব্যাপার হচ্ছে কি অপেক্ষক এবং সম্বন্ধ। আগে বাংলাটা বুঝে নিচ্ছি। তাহলে একটা হচ্ছে অপেক্ষক হয়ে গেল, একটা সম্বন্ধ এবং আরেকটা হলো ট্রিগোনোমেট্রি। 3টা পার্ট ঢুকে গেলো, সেট অ্যান্ড রিলেশন। সম্বন্ধ এবং অপেক্ষকের কয়টা পার্ট? 3টা। একটা যাবে সেট, একটা যাবে রিলেশন অ্যান্ড ফাংশন, একটা যাবে ট্রিগোনোমেট্রি। 3টা পার্ট গেল। এইবার অ্যালজেব্রার মধ্যে আসবে কমপ্লেক্স নাম্বার, বাংলায় বলবো জটিল সংখ্যা। কি বলবো? জটিল সংখ্যা। ক্লাস 9-এ কি শিখছিলাম মনে আছে? বাস্তব সংখ্যা, চ্যাপ্টার নাম্বার 1 বাস্তব সংখ্যা। অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, চ্যাপ্টার 10-এ শিখছিলাম দ্বিঘাত সমীকরণ। চ্যাপ্টার 10-এর 1.E মানে 1.5টা মনে আছে? নিরূপক দিয়ে বের করতে হতো। ও নিরূপকটা 0-এর বড়, 0-এর সমান, 0-এর ছোট, 3টা দেখেছিলাম। 0-এর বড় আর সমানটা আমরা দেখেছিলাম 10-এ, আর 0-এর ছোটটাও দেখবো আমরা কোন ক্লাসে? ক্লাস 11-এ। বোঝা গেল? নেক্সট দেখবো আমরা লিনিয়ার ইনইকুয়ালিটিস। লিনিয়ার ইকুয়ালিটিস কথার অর্থ হলো সমীকরণ। সাপোজ বললো x² = 9, এক্স কত? সেটা হলো ইকুয়ালিটিস। কিন্তু ইনইকুয়ালিটিস মানে হচ্ছে অসম সমীকরণ। বললো x 6 ইকুয়াল দিবে না, গ্রেটার দেন বা লেস দেন, ওইখান থেকে এক্সের ভ্যালুটা বের করতে হবে। এটা হলো লিনিয়ার ইনইকুয়ালিটিস। বোঝা গেল? কিন্তু মনে রাখবা এইটা এক ঘাত দিয়েই বের করতে হবে। কোন কত ঘাত দিয়ে? এক ঘাত দিয়ে। নেক্সট পারমুটেশন এবং কম্বিনেশন, বাংলায় বলবো আমরা বিন্যাস এবং সমবায়। বিন্যাস এবং সমবায় জিনিসটা কেমন? ধরো বললো এই 3টা মার্কারকে তোমাকে অর্ডারে সাজাতে হবে। কি করতে হবে? 3টা মার্কারকে অর্ডারে সাজাতে হবে। তুমি এই 3টা মার্কারকে কী রকমভাবে অর্ডারে সাজাবে? এই 3টা মার্কারকে বুঝতে পারছো আমি কী বললাম? বিন্যাস সমবায় প্যাটার্নটা কেমন হয়? তোমাকে বলবে এই 3খানা মার্কারকে কিসে সাজাইতে? অর্ডারে। তুমি এরকম 3টা রাখতে পারো, কালোটাকে বাঁদিকে রেখে 3টা এরকম রাখতে পারো, আবার কালোটাকে বাঁদিকে রেখে আমি এই দুটোকে চেঞ্জ করতে পারি। হয়ে গেল? তাহলে কালো বাঁদিকে রেখে 2বার চেঞ্জ করলাম। সেম সবুজ বাঁদিকে রেখে আমি 2বার চেঞ্জ করতে পারবো। সেম নীলটাকে যদি বাঁদিকে রাখি আমি এটা একরকম রাখলাম, আবার চেঞ্জ করতে পারলাম। বোঝা গেল কি বললাম? তাহলে এই ব্যাপারটা আমরা শিখবো কোথায়? পারমুটেশন এবং কম্বিনেশনে। তাহলে আমি আলটিমেট কালোটাকে বাঁদিকে রেখে 2বার চেঞ্জ করলাম, সবুজটাকে বাঁদিকে রেখে 2বার চেঞ্জ করলাম, নীলটাকে বাঁদিকে রেখে 2বার, 2 2 2 কত হলো? 6বার। তো 3টা অবজেক্ট নিয়ে আমি কতভাবে চেঞ্জ করলাম? 6ভাবে চেঞ্জ করলাম। সেটা কী হয়ে যাবে? এই চ্যাপ্টার আসবে পারমুটেশন এবং কম্বিনেশনে। তারপরে ইম্পর্টেন্ট পয়েন্ট আসবে হচ্ছে ক্যালকুলাস, যেখানে আমরা শুধু ক্লাস 11-এ কী শিখবো? লিমিট এবং ডেরিভেটিভ। সেমিস্টার 1-এ কী শিখবো? লিমিট এবং, বুঝতে পারছো? এইবার স্টুডেন্টরা এমনকি যারা ক্লাস 12-এ পড়ে তাদেরও বেশ কিছু সমস্যা হয়। স্টুডেন্টরা ধরতে পারে না যে কোন টপিকগুলো আগে করব, কোন টপিকগুলো পরে করব। ক্যালকুলাস করতে গেলে আমার কী কী লাগবে? 12-এর ক্লাস 11-এই রয়েছে আমাদের, ক্লাস 11-এ রয়েছে কনিক সেকশন, প্যারাবোলা, হাই প্যারাবোলা। সেমিস্টার 2-এ ওটা করতে গেলে আগে কী কী করতে হবে? একটু কনফিউশন থাকে স্টুডেন্টসদের জন্য, তো তার জন্য আমি আগে একটু ডিটেলস তোমাদের বলে দিচ্ছি কী কী আগে করতে হয়। বোঝা গেলো কী বললাম? দেখো কী কী করতে হয়, মানে ফার্স্টে তোমাকে কী করতে হবে? ট্রিগোনোমেট্রি। ফার্স্টেই স্টার্টিংয়ে তোমাকে ট্রিগোনোমেট্রিতে 1 মাস খাটতে হবে। সবার আগে তুমি ট্রিগোনোমেট্রিটাকে একদম জল করে দেওয়া সবার আগে। এখন স্কুল বন্ধ আছে, আরামসে বাড়িতে কী করবা? প্র্যাকটিস করবা। সবার আগে ট্রিগোনোমেট্রিটাকে শেষ করবে। শেষ হয়ে গেল। ট্রিগোনোমেট্রিতে মোট আমাদের সিলেবাস যে রয়েছে এইবার 7-8খানা চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে চ্যাপ্টার নাম্বার ট্রিগোনোমেট্রির কথা বলছি, হ্যাঁ,
পুরো সেট রিলেশনের মধ্যে চ্যাপ্টার 4-এ যাবে, বাট ট্রিগোনোমেট্রি হয়ে যাবে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2টা বেসিক্যালি ক্লাস 10-এর উপর কনসেপ্ট করে আছে। বোঝা গেল কি বললাম? তারপরে চ্যাপ্টার 3 থেকে নিয়ে চ্যাপ্টার 8 পর্যন্ত যাবে কোন ক্লাসের কনসেপ্টে? 11-এর কনসেপ্টে। বুঝতে পারছি? এইবার ট্রিগোনোমেট্রি কভার দেওয়ার পর তুমি চলে যাবে হচ্ছে ক্যালকুলাস পার্টের লিমিট এবং ডেরিভেটিভ। বুঝতে পারলাম কি বললাম? তাহলে কি করে করতে হয় আগে আমরা বুঝে নিই। আগে করতে হবে যে ট্রিগোনোমেট্রি, তারপরে করতে হবে লিমিট এবং ডেরিভেটিভস। বুঝতে পারছো আমি কি বললাম না বুঝলাম না? আগে কি করতে হবে? ট্রিগোনোমেট্রি, তারপরে কি করতে হবে? লিমিট, এবং তারপরে তুমি যাও না এখানটা সেট করো, রিলেশন করো, ফাংশন করো, কমপ্লেক্স করো, লিনিয়ার করো, পারমুটেশন করো, কোনো অসুবিধা নেই। তুমি আগে পারমুটেশন করো তাও কোনো প্রবলেম নেই, আগে তুমি লিনিয়ার করো তাও কোনো প্রবলেম নেই। বুঝতে পারছো আমি কি বললাম? তুমি আগে ফাংশন সেট রিলেশন আগে সেট করে নিবা, তারপরে এখানে একটু অর্ডার আছে, প্রথমে সেট তারপরে রিলেশন। কিন্তু এখানে তুমি জাম্বল করে করো, কোনো সমস্যা নেই। এমনকি শুধু এখানে না, এর পরের যে সেমিস্টারে যাবো ওইখানেও জাম্বল করে কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছো আমি কী বললাম? কিন্তু এইখানটা তোমাকে আগে ট্রিগোনোমেট্রি, তারপরে লিমিট, তারপরে ডেরিভেটিভ করতে হবে। ক্লিয়ার? সেমিস্টার 2 আমি ডিটেলসে গেলে আমরা যেমন ফিজিক্সের আগে করতে সেন্ট্রয়েড 2D ফিগারে, তারপরে করতে সেন্টার অফ গ্র্যাভিটি বা আমরা বলবো সিজি, তারপরে করতে মুভমেন্ট অফ ইনার্শিয়া, তারপরে করতে রেডিয়েশন অফ জাইরেশন। এগুলো কি পরপর অর্ডার থাকবে, পরপর অর্ডার যখন তুমি করবে না একটার সঙ্গে একটা কী থাকবে? লিঙ্ক থাকবে। তুমি যদি প্রথমে যদি রেডিয়াস অফ জাইরেশন মুভমেন্ট অফ ইনার্শিয়া করতে যাও, সেন্টার অফ গ্র্যাভিটি সিজি সেন্ট্রয়েড না করে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এখানে প্যাটার্ন বুঝে নিতে হবে যে পরপর আমাকে কী করতে হবে। এবার তুমি সেন্টার করতে গেলে তুমি এরিয়ার ফর্মুলা জানো, রেক্ট্যাঙ্গেল হবে। তাহলে এইবার কি হচ্ছে, ওই এরিয়ার ফর্মুলা রেক্ট্যাঙ্গেল ক্লাস 6, 7, 8 থেকে শিখে আসতেছো, তো প্রবলেমটা হয় না, একবার জাস্ট রিভাইজ করে নিতে হয়। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো কোথায়? ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি কোন চ্যাপ্টার করবো? ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, কিন্তু সেট রিলেশনের চ্যাপ্টার 4 চ্যাপ্টার, বিকজ এখানে ঢুকে আছে 1, 2, 3। বোঝা গেলো কি বললাম? তারপরে কত আসবে এখানে? 4। কোনো বইয়ে 4, কোনো বইয়ে যদি 2 আর 3কে একসঙ্গে দেয় তাহলে এটা 3 হয়ে যাবে। তো ডিপেন্ড করছে কোন রাইটারের বই তুমি ফলো করছো। এনসিইআরটি যদি রাইটার হয় ওখানে অন্য সিস্টেমে চলে আসবে, ছায়াপ্রকাশনী হলে অন্য সিস্টেম, প্রান্তিক হলে মানে ছাত্রা যদি হয় অন্য সিস্টেম, ডিপেন্ড করছে তুমি কোন বই ফলো করছো। বাট আমরা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 1টাই এখন স্টার্ট করবো। বুঝতে পারছো কি বললাম? ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 1-এ বেসিক্যালি একটা ছোট্ট কনসেপ্ট দেওয়া হয়েছে, কোণের পরিমাপ। কোণকে আমরা বুঝবো কী করে? বোঝা গেলো কি বললাম? যেটা আমরা ক্লাস 7 থেকে বুঝে আসতেছি, সিম্পল জিনিস, যে কোণ আমরা বুঝতে পারি কি করে। ক্লাস 7-এ কয়েকটা কোণ বাহু দিয়ে ট্রায়াঙ্গেলও বানাতে হয় না ক্লাস 7-এর কনসেপ্টগুলো। তো আমি সেই কোণগুলোর মধ্যে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, সিলেবাসের পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলোই বুঝবো আমরা এখন। তারপরে আমরা শুনে নাও চ্যাপ্টার 1-এ যেমন আসবে কি বললাম? কোণের পরিমাপ। কি আসবে? কোণের পরিমাপ, অর্থাৎ আমরা কোণটাকে বুঝবো সবার আগে, কোণ কীভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? চ্যাপ্টার 2-এ অপেক্ষক পড়েছিলাম, ট্রিগোনোমেট্রির কোণ সমূহের অপেক্ষক, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্বাই অতিভুজ পড়েছিলাম না? চ্যাপ্টার 2-এ ওইটা আসবে, ট্রিগোনোমেট্রিক কোণ অনুপাতের অপেক্ষক, সেটা হলো চ্যাপ্টার 2। বুঝতে পারলাম? যেটা কোন ক্লাসের সঙ্গে টাচ করা আছে? ক্লাস 10-এর সঙ্গে কমপ্লিটলি টাচ করা আছে। কিন্তু একটা ছোট্ট কিন্তু আছে, ক্লাস 10-এ আমরা কয় রকমের কোণ ভাগ করেছিলাম? 2 রকমের, একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। কিন্তু 11-এ পড়বো 3 রকমের, ষষ্ঠিক, বৃত্তীয় আর গ্রেড পদ্ধতি। ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক কী দিয়ে আমি করাই? ষষ্ঠিক পদ্ধতি দিয়ে। খুব রেয়ার টু রেয়ারেস্ট কেস বৃত্তীয় পদ্ধতি আমরা নিয়ে আসি। বৃত্তীয় পাইলেও আমি 180 বসাই দিই। বুঝতে পারছো আমি কি বললাম? গ্রেড দিয়ে কোনো টপিক নাই বা কোনো অঙ্ক নেই, বাট গ্রেডটা জাস্ট জেনে রাখতে হবে কনভার্সন কী করে করতে হবে, ব্যাস এইটুকুই জানতে হবে। ঠিক আছে? কোণের পরিমাপ জানতে গেলে আমাকে কোণ বুঝতে হবে। কোণ বুঝতে গেলে আমাকে কি বুঝতে হবে? কোঅর্ডিনেট জিওমেট্রি, অর্থাৎ পাদ বুঝতে হবে। কোনটা প্রথম পাদ, কোনটা দ্বিতীয় পাদ, কোনটা তৃতীয় পাদ এবং কোনটা চতুর্থ পাদ। বুঝতে পারলাম? পাদ বুঝতে গেলে আমাকে বুঝতে হবে অক্ষ, অর্থাৎ কোনটাকে বলি আমরা এক্স অক্ষ, যেমন এটা হচ্ছে এক্স এবং এটা এক্স প্রাইম। বুঝতে পারলাম? তাহলে আর ওয়াই অক্ষ কোনটা? এটা হয়ে গেল ওয়াই, এটা হয়ে গেল ওয়াই প্রাইম। নাকি বুঝলাম না? বুঝতে পারলাম? কোনো অসুবিধা? এইবার এইটাকে আমরা কি বলি? মূলবিন্দু। কেন? এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করেছে, দ্যাট ইজ ইংলিশে আমরা কি বলতে পারি? অরিজিন। বাংলায় কি বলবো এটাকে আমরা? মূলবিন্দু। বুঝতে পারলাম? এইবার আমরা জানি মূলবিন্দু থেকে ডান দিকে গেলে কি হবে?
পজিটিভ, বাঁদিকে আসলে কী হবে, মূলবিন্দুর উপরে গেলে কী হবে, মূলবিন্দুর নিচে আসলে কী হবে, নেগেটিভ। তাহলে যদি আমি এই পাদে যাই, এই পাদকে আমরা কোন পাদ বলবো, প্রথম পাদ। বুঝতে পারলাম না বুঝলাম না? এটাকে আমরা কি বলবো, দ্বিতীয় পাদ। এটাকে আমরা কি বলবো, তৃতীয় পাদ। এবং এটাকে আমরা কি বলবো, চতুর্থ বা ফোর্থ কোঅর্ডিনেট। হলো, এটাকে বুঝলাম। প্রথম পাদে যদি যেতে হয় সবার প্রথমে কোথায় যেতে হবে, এক্স অক্ষে, তারপরে কোথায় যেতে হবে, ওয়াই। তাহলে প্রথমে এক্সে যাবো মানে পজিটিভ, তারপর ওয়াই যাবো মানে এটাও কী হবে, তাহলে কি হচ্ছে, পজিটিভ কমা হয়ে গেল। যদি আমরা সেকেন্ডে যাই, প্রথমে এখানে আসবো এক্স, ফার্স্টে মনে রাখবো কোথায় যাবো, এক্স, তারপর কোথায় যাবো। তুমি বলতে পারো স্যার আমি তো এখানে যেতে গেলে ওয়াইও যেতে পারি আগে, তারপরে এক্সে আসতে পারি। হবে না, আগে ভাগতে হবে কোন দিকে, তারপরে যেতে হবে। তাহলে এটা নেগেটিভ তো, কিন্তু উপরে গেলে আবার কী হবে, লিখে দেবে না পজিটিভ। তাহলে বাঁ দিকে আসলে নেগেটিভ, উপরে গেলে তাহলে দ্বিতীয় পদে যেতে গেলে নেগেটিভ কমা, বলো তো তৃতীয় পদে আসতে গেলে কি করব, নেগেটিভ কমা, এবং ফোর্থে গেলে কি করব, পজিটিভ কমা নেগেটিভ। এইটুকু বুঝতে পারলাম। এইবার এই কোঅর্ডিনেটটা বুঝে নিতে হবে, কারণ ফিজিক্সের তোমরা যখন বিভিন্ন রকমের অঙ্ক করবা, সেন্টার অফ গ্র্যাভিটির অঙ্ক, মুভমেন্ট অফ ইনার্শিয়ার অঙ্ক, যদি তোমাদের আফটার 12 যদি আরও তোমরা অঙ্ক করতে যাও, কোন পাদে অঙ্ক করতে চাও এটা ম্যাটার করে, নাম্বার 1। নাম্বার 2, কীভাবে ঘুরতেছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও ম্যাটার করে। বুঝতে পারছো আমি কি বললাম? ম্যাথমেটিক্সে ম্যাটার করবে না, বাট ফিজিক্সে ম্যাটার করবে। এবার এখানে যদি আমরা আসি, দেখো ধরো আমি একটা কলম, এই কলম নিলাম, ধরে নিচ্ছি এই কলমটা এই বোর্ডের সঙ্গে একদম টাচ হয়ে আছে, ধরে নাও। আচ্ছা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? দেখে মনে হচ্ছে স্যার 45 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম মাঝখানে আছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে টাচ হয়ে আছে এটা? 45 ডিগ্রি। এইবার স্যার এইটা তো বুঝলাম 45 ডিগ্রি, কোন অক্ষের সাপেক্ষে 45 ডিগ্রি হয়ে আছে? এক্স অক্ষের সাপেক্ষে আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইবার এটা ঘুরবে, মনে মনে ভাবো এটা এদিকে ঘুরতেছে, তাহলে ঘড়ির কোন কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটা বিপরীতে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আর যদি এটা এরকম না ঘুরে উপর দিকে ঘুরে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে। বুঝতে পারলাম কি বললাম? যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে হয়ে যাবে কি, নেগেটিভ। সবসময় মনে রাখবা, যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে কি হয়ে যাবে, পজিটিভ। এইটুকু তো বুঝলাম। আবার বলছি, যদি টানো তো টেবিলটা একটু দিকে, নিচেরটা লোয়ারটা, যদি ঘড়ির কাঁটার যদি দিকে ঘুরে হয়ে যাবে নেগেটিভ, কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর ঘড়ির কাঁটার যদি বিপরীতে ঘুরে তাহলে কি হয়ে যাবে, এইটুকু তো বুঝতেই পারলাম না বুঝলাম না? একদমই ইজি। এইবার ধরো আমরা জানি স্যার এইটা কত ডিগ্রি, 0 ডিগ্রি, হ্যাঁ কি না, শিওর? স্যার এইটা কত ডিগ্রি, 90। স্যার এইদিকে কত ডিগ্রি হবে, স্যার এইদিকে কত ডিগ্রি হবে, 270 পরে স্যার আবার কত ডিগ্রি হতে পারে, এটা 360। পুরো বৃত্ত ঘুরে গেলাম না, 360। তাহলে প্রথম পাদ লাই হচ্ছে 0 ডিগ্রি থেকে নিয়ে, বুঝতে পারলাম? ক্লাস 10-এ আমরা এইটুকুই করেছিলাম, 0 থেকে 90। অর্থাৎ ক্লাস 10-এ আমরা যত অঙ্ক করেছিলাম সব কথা করেছিলাম প্রথম পাদে, বুঝলাম? কিন্তু ক্লাস 11-এ যখন যাব আমি, শুধু আমাকে প্রথম পাদে অঙ্ক দিবে না, দ্বিতীয় পাদে বলতে পারে 90 থেকে 180, তৃতীয় বলতে পারে 180 থেকে 270, চতুর্থও বলতে পারে 270 থেকে 360, পঞ্চম বলতে পারে আবার 360 থেকে নিয়ে 450। বুঝতে পারলাম? তার মানে কি, রোটেশন হতে থাকবে। তাহলে আমাকে বুঝে নিতে হবে। বুঝতে গেলে আমার এখানে কমন একটা ফ্যাক্টর আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের কনসেপ্ট দেওয়া থাকে। কমন ফ্যাক্টরটা কে, একটু ভাবো কনসেপচুয়ালি। ধরো 90 দিল তোমাকে, 180 দিল, 270 দিল এবং 360, কমন ফ্যাক্টর কে? 90। ভেরি গুড, কমন ফ্যাক্টর কে 90। তাহলে আমি সবসময় 90-কে মাথায় রাখবো। 90 গুণ কয়বার ঘুরছে, 3 বার, 4 বার, কতবার? বুঝতে পারছো? তো এরকম করে আমাকে কাছাকাছি ওই সংখ্যাটাকে 90-এর গুণিতক আকারে প্রকাশ করতে হবে। ধর 280 বললো, কত বললো, 90 গুণ 3 যোগ 10 করে দেবো। তাহলে কি 3 বার ঘোরাবো, 1 বার, 2 বার, 3 বার, তারপরে 10 ডিগ্রি টেনে দেবো। বুঝতে পারলাম? কমন ফ্যাক্টরকে 90। অনেক বই 180-কে বানায় কমন ফ্যাক্টর। তার মানে এখানে কী করলো, ধরো 180 গুণ 1 করলো, তাহলে 180 হয়ে গেলো।
তারপরে করে দিল কি আরও 100 যোগ করে দিল, হয়ে 280 হয়ে গেল। কিন্তু আমি 180 করাবো না, কী দিয়ে করাবো? 90 দিয়ে। কমন ফ্যাক্টর কী নেবো আমি? 90 দিয়ে করাবো, বুঝলাম? এবার কোণ বুঝতে গেলে আমাদের কাছে 3টা প্রক্রিয়া রয়েছে। কটা প্রক্রিয়া? এক ষষ্ঠিক পদ্ধতি, কি পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি। 2 বৃত্তীয় পদ্ধতি, আর 3 গ্রেড পদ্ধতি। কি পদ্ধতি? গ্রেড, ঠিক আছে। একটাকে বলা হয় হেক্সাডেসিমেল, একটাকে বলা হয় সেক্সাডেসিমেল, আর একটা বলা হয় গ্রেড প্রক্রিয়া, ঠিক আছে। এবার ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে গেলে সাপোজ দেওয়া আছে 60 ডিগ্রি, দেওয়া আছে কত ডিগ্রি? এখান থেকে যাবো কোথায় আমি? বৃত্তি। আমি কী দিয়ে গুণ করি মনে আছে? পাই বাই 180 গুণ করতাম, হ্যাঁ কি না? তাহলে কাটাকুটি করবো, 180 দিয়ে কাটাকুটি করে হয়ে যাবে পাই সি বাই 3, পেয়ে গেল না বৃত্তীয়। তাহলে ষষ্ঠিক থেকে বৃত্তীয় গেলে পাই বাই 180 দিয়ে গুণ, রিটার্ন যদি আসি আমরা তাহলে 180 বাই পাই দিয়ে কী করতাম? গুণ। সাপোজ তোমাকে 2 পাই দেওয়া আছে, কী দেওয়া আছে? বলছে ষষ্ঠিক বের করো, তাহলে কত দিয়ে তুমি গুণ করবা 2 পাইকে? 180 বাই পাই, এটাতে কী করবো? গুণ। পাই পাই কী করে দেবো? কেটে দেবো। 180 দুগুণে কত হচ্ছে? 360। তাহলে কি বুঝলাম? ষষ্ঠিক থেকে বৃত্তীয় গেলে পাই বাই 180 গুণ, আর বৃত্তীয় থেকে ষষ্ঠিকে আসলে 180 বাই পাই দিয়ে গুণ। এটা তো কনসেপ্ট ছিল আমাদের ক্লাস 10-এ। বাট এখানে যেমন ষষ্ঠিকে ডিগ্রি, বৃত্তীয়তে এরকম সি লাগাবো, সার্কুলার সিস্টেম। কি লাগাবো? সি, দ্যাট ইজ সার্কুলার সিস্টেম। আর এখানে লাগাবো গ্রেড জি, দ্যাট ইজ গ্রেড সিস্টেম। হলো 90 ডিগ্রিতে কত সমকোণ? তো আমরা জানি যে 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 সমকোণ, হ্যাঁ কি না? বলো তো 1 ডিগ্রি মানে কত সমকোণ? 1/90 সমকোণ। কত ডিগ্রিতে? 1 ডিগ্রিতে, হ্যাঁ কি না? তাহলে বলো তো ডিগ্রি যদি আমাকে দেওয়া থাকে, আমি ডি দিয়ে প্রকাশ করব, কি দিয়ে? তাহলে ডি ডিগ্রি হয়ে যাবে d/90 সমকোণ। এটুকু বুঝলাম না? বুঝলাম না? তাহলে আমি ডি ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা দেখো, সেকেন্ড প্যাটার্নে যদি আমরা যাই, ডিগ্রির পরে কোথায় যাব আমরা? বৃত্তীয়মান। বৃত্তীয়মানকে আমরা কী দিয়ে লিখবো? রেডিয়ান দিয়ে। সেখানে হচ্ছে 1c ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান ইকুয়াল টু পাই আর 2/পাই সমকোণ। 1 রেডিয়ান 2/পাই সমকোণ। তাহলে এখান থেকে 1 রেডিয়ান যদি এত হয়, তাহলে আর রেডিয়ানে কত হবে? 2r/পাই সমকোণ। বুঝতে পারলাম? সিমিলারলি 1 গ্রেডে কত হবে? 1 গ্রেডে বললো d/100 বা 1/100 সমকোণ। অ্যাকচুয়ালি কি হয় মন দিয়ে শুনবা, 100 1 100 গ্রেড মানে 1 সমকোণ। তাহলে 1 গ্রেডে কত হবে? 1/100 সমকোণ। তাহলে জি গ্রেডে কত হবে? যদি আমি ক্যাপিটাল জি নেই এটাকে, জি গ্রেডে কত হবে? g/100 সমকোণ। বুঝতে পারলাম? তাহলে আমরা সবকটাকে কী দিয়ে প্রকাশ করলাম? সমকোণ দিয়ে। দেখো এটাও সমকোণে আছে, আছে কি না? এটাও সমকোণে আছে। তো সবকটাকে আমরা প্রকাশ করলাম কি দিয়ে? সমকোণ দিয়ে। তাহলে আমরা বলতে পারি 3টা রিলেশন থেকে d/90 সমান সমান 2r/পাই, সমকোণ কেটে যাবে, সমান সমান g/100। এটা হলো একটা সমীকরণ। এতটুকুই কনসেপ্ট হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। আর একটা ছোট্ট কনসেপ্ট আছে ফার্স্ট চ্যাপ্টারের, যেটা আমরা জানি যদি কোনো বৃত্তের এটা চাপ হয়, চাপটাকে আমরা কী দিয়ে লিখি? এস দিয়ে। এবং তার রেডিয়াস যদি এটা হয়ে থাকে, এখানে একটা কোণে কেন্দ্রীয় কোণ বানায়, কী কোণ বানাবে? থিটা। আমরা জানি কি এস ইজ ইকুয়ালস টু কি হয়? আর থিটা, জানি কি না? বা এখান থেকে বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু কি? s/r। এটা আমরা কোন ক্লাসে প্রমাণ দেখেছিলাম? ক্লাস 10। তো এখানে আর লাগবে না প্রমাণ করতে, এখানে খালি তোমাকে চাপ দিয়ে দিবে, ব্যাসার্ধ দিল, বললো কেন্দ্রীয় কোণ কত, কোণ বের করে নেবা। তবে এটা কি ডিগ্রিতে করলে হবে? রেডিয়ানে নিয়ে করতে হবে। কী দিয়ে করতে হবে? রেডিয়ান নিয়ে। তাহলে তুমি ইজিলি ডিগ্রিটা বা অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। অঙ্কে যখন আসবে তখন আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের পর আমি চলে যাব সেকেন্ড চ্যাপ্টার নাম্বার 2 ট্রিগোনোমেট্রি। ব্যাস এইটুকুই কনসেপ্ট ছিল। হ্যাঁ, এই চ্যাপ্টারে চ্যাপ্টার 2-এ যদি আমি যাই ট্রিগোনোমেট্রি, চ্যাপ্টার 2-এ আমরা কী পাবো? ট্রিগোনোমেট্রিক কোণ অপেক্ষক বা ট্রিগোনোমেট্রির অপেক্ষকের কোণের ধারণা। কি আছে দেখো চ্যাপ্টারের নাম? সাঁতরার বই একটা নাম থাকবে চ্যাপ্টারের, ছায়ার বই একটা। দেখো চ্যাপ্টার 2-এ কী দেওয়া আছে নাম? ট্রিগোনোমেট্রিক অপেক্ষকের কোণ সমূহের ধারণা, এটাও দেওয়া থাকতে পারে।
এবার বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের নাম থাকবে এটার। কি আছে দেখো, চ্যাপ্টার ওখানে হবে চ্যাপ্টার নাম্বার 5 ট্রিগোনোমেট্রি। চ্যাপ্টার 5-এ কি নাম দেওয়া আছে? অনুপাত সমূহ এবং আদর্শ কোণ সমূহ। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই অনুপাত সমূহ, অনুপাত শব্দটা দেওয়া থাকবেই থাকবে। কোন শব্দ দেওয়া থাকবে? অনুপাত। আর একটা জিনিস মনে রাখবা, চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি 1 থেকে নিয়ে 8 পর্যন্ত, কি বললাম, 1 থেকে নিয়ে 8 পর্যন্ত যত অঙ্ক করব সব অঙ্কে একটা জিনিস কমন থাকবে, সেটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। হয়ে গেল। লাস্ট চ্যাপ্টারে যখন যাব সেই ক্ষেত্রে আমরা বিষমবাহু ত্রিভুজে পেতে পারি, মানে সমকোণ নাও হইতে পারে, আবার হইতেও পারে, সেটা একটা লাস্ট চ্যাপ্টার, আলাদা একটা বিশেষ ফর্মুলা রয়েছে, সেই চ্যাপ্টার দিয়ে আমরা ডিল করব। বুঝা গেল কি বললাম? তাহলে যদি আমি একটা কি বানাই, সমকোণী ত্রিভুজ বানালাম, এ বিন্দুকে আমি দেখব কোন বিন্দু দ্বারা, তাহলে এখানে অবজারভেশন কোন পয়েন্ট থেকে করছি এটাই তো ইম্পর্টেন্ট। কোন বিন্দুতে দেখছি আমি? সি। যে বিন্দুতে দেখবো তার অপোজিটটাকে আমরা কি বলি? লম্ব। বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ। আর যেই বিন্দু দিয়ে দেখবো তার সঙ্গে দুটো বাহু রয়েছে, তাই কি না? কটা বাহু রয়েছে? একটা হবে অতিভুজ, একটা হবে ভূমি। কোনটা অতিভুজ, কোনটা ভূমি? বলছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটটাকে আমরা কি বলি? তাহলে বাকি রইল কে? ভূমি। তাহলে যেই পাশ থেকে দেখছি তার সঙ্গে সন্নিহিত আরেকটা বাহু কি হয়ে যাবে? ভূমি। এটাকে আমরা কি ত্রিভুজ বলি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3টা বাহু আমরা পাবো, কি কি? লম্ব, ভূমি এবং অতিভুজ। তাহলে একটু আগে বুঝেছিলাম যে বিন্যাসে আমরা 3টা মার্কার নিয়ে কয়ভাবে সাজাইছিলাম? 6। তাহলে এইখানটা তো আমরা 3টা বাহু নিয়ে কভাবে সাজাতে পারবো? 6টা ভাবে সাজাতে পারবো। সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট। মোট কয়ভাবে সাজাতে পারবো আমরা? মোট এখানেও আমরা 6 রকমভাবে সাজাতে পারবো। তবে এটা কি আকারে? গুণ আকারে, যোগ আকারে, বিয়োগ আকারে না, অনুপাত আকারে। তাই চ্যাপ্টারের নাম ট্রিগোনোমেট্রিক অনুপাত সমূহ। কি আকারে? অনুপাত আকারে। কি আকারে? তাহলে এবার কোনটা কোনটা অনুপাত আমরা ক্লাস 10-এ অলরেডি করে আসছি, স্টিল একবার বলে দিচ্ছি যে সাইন থিটা, পুরা নাম কিন্তু সাইন না, শর্ট নাম সাইন, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটার নাম দিলাম কি আমরা? থিটা। সাইন থিটা বললো লম্ব বাই কি হবে? অতিভুজ, তাই কি না? লম্ব বাই অতিভুজ হয়ে গেল সাইন থিটা। কস থিটা কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে অনুপাত পাচ্ছি কি না আমরা? ভূমি বাই, এবং সাইন কস ট্যান থিটা কি হয়ে যাবে? লম্ব বাই ভূমি। বুঝতে পারলাম? এই 3টাতে বুঝে গেলাম। সাইন দাদা লম্বতি, কস দাদার ভুরিয়তি, ট্যান দাদার লম্বা ভুরি, বাকিরা সব উল্টা উল্টি। তাহলে সাইনের পরে যদি আমরা উল্টে চলে যাই কসেক থিটা, এটাকে পাল্টে দিব, তাহলে কী হয়ে যাবে? অতিভুজ বাই লম্ব। বুঝতে পারলাম? সিমিলারলি কসের জায়গায় আমরা কি লিখে দিব? সেক থিটা কি হয়ে যাবে? অতিভুজ বাই ভূমি। বুঝলাম? সিমিলারলি ট্যান থিটার জায়গায় আমরা কি লিখব? কট থিটা কি হয়ে যাবে? ভূমি বাই লম্ব। বলো কে কি বুঝো নাই? বুঝতে পারলাম এইটুকু? এবার তোমাকে মেজারমেন্টে যা ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালুটা বসায় তুমি অ্যাঙ্গেল দিয়ে বের করে দিবা। এটাই হচ্ছে ট্রিগোনোমেট্রিক অনুপাত সমূহ এবং কোণ নির্ণয়ের ধারণা। এবার যখন আমি কোণ নির্ণয় করব, সেই লম্ব বাই অতিভুজটা বা লম্ব বাই ভূমি যাই নেই না কেন, যদি প্রথম পাদে নেই, কোন পাদে নেই? সবাই তাহলে কি হবে? প্রথম পাদে নিলে সবাই কি হয়? পজিটিভ হবে না? সবাই কি হবে? পজিটিভ হবে। তাহলে যদি আমরা প্রথম অ্যালটিটিউডে না এইখানটাতে নেই, ধরো এই ত্রিভুজটাই বানাইলাম, নিলাম, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে দেখব, তাহলে এটা কি হয়ে যাবে? লম্ব 90। এটা কি হয়ে যাবে? অতিভুজ। এবং এইটা কি হয়ে যাবে? ভূমি। বুঝতে পারলাম? এটা ভূমি পেয়ে গেছি, লম্ব পেয়ে যাব এবং অতিভুজও পেয়ে যাব। কোনো অসুবিধা? এইবার পরে আরও অঙ্ক করব আমরা। এই লাঠিটা কেমন ঘুরবে? এইদিকে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ? কীভাবে অ্যাঙ্গেল চেঞ্জ হবে? এটা 3D মুড যখন থাকবে তখন কি হবে? অর্থাৎ ধরো এই আমি একটা ট্রায়াঙ্গেল বানাচ্ছি, ট্রায়াঙ্গেল বানালাম এটা, এবার এটা এরকমও থাকতে পারে না, এরকম এখানে আছে কি না?
এই ট্রায়াঙ্গেলটা এমনও থাকতে পারে, নিচের দিকেও থাকতে পারে ট্রায়াঙ্গেলটা, তো বিভিন্ন রকমভাবে ট্রায়াঙ্গেল থাকতে পারে। একটা জিনিস মাথায় রাখবা, লম্ব আর ভূমি নেগেটিভ হইতে পারে। কি বললাম? ভূমি এইদিকে পজিটিভ, ভূমি এইদিকে পজিটিভ, ভূমি এইদিকে নেগেটিভ, ভূমি এইদিকে নেগেটিভ। লম্ব আর ভূমির নেগেটিভ হইতে পারে, কিন্তু অতিভুজ কোনোদিন নেগেটিভ হবে না। অতিভুজ সবসময় কী হবে? পজিটিভ। কেন? দুইটা, ভালো করে শুনে নাও, লম্ব আর ভূমি কি হতে পারে? নেগেটিভ হতে পারে, পজিটিভ হইতে, কিন্তু অতিভুজ সবসময় কী হবে? পজিটিভ হবে। কি হবে? অলওয়েজ কি হবে? পজিটিভ। এইটুকু কনসেপ্ট বোঝা গেল, এখানে তো কোনো অসুবিধা নাই। ট্রিগোনোমেট্রির যে আরও ফর্মুলাসগুলি রয়েছে, তাহলে সাইন আর কসেক পরস্পর অনন্য কিনা, তার আমরা কী লিখতে পারি? সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/, লিখতেই পারি 1/, কোসেক থিটা। সিমিলারলি কস থিটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? 1/, সেক থিটা। আর ট্যান থিটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? 1/, কট থিটা। কোনো অসুবিধা? শিওর নেই তো? প্রবলেম? এখান থেকে আমরা কসেকটাকে যদি এদিকে নিয়ে গুণ হয়ে যাবে, উপরে নিচে 1 না, নিচে কিছু নেই মানে তো 1 না, সাইন আর কসেক গুণ হবে, আর এক এককে কী হয়ে যাবে? এক হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু কত? 1। এখান থেকে কি লিখতে পারি আমরা? কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু কত? 1। এবং এখান থেকে কি লিখতে পারি আমরা? ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 1। এটুকু বুঝে গেলাম? কোনো ডাউট এটুকুতে? ওকে, এটা ছিল অনুপাত দিয়ে, এবং এটা ছিল এই দুটোরই কী আকারে? গুণফল আকার। এবার এখান থেকে আমরা আরও 3টা ফর্মুলা জানি, যে স্যার ট্যান থিটা 1/, কট, তো 1/, কট কি না? ট্যান থিটা কটের উল্টা তো, হ্যাঁ কি না? তাহলে স্যার আমরা এখান থেকে এটাও লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী ছিল? 1 ছিল না? সিমিলারলি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী ছিল? 1। এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী ছিল? 1। স্যার আপনি প্রমাণটা একটু করে দিলে ভালো হয়, যে এইটা ইকুয়াল টু 1, বাকি দুটো নিজেরা করবা। সাইন দাদা যদি এটাকে থিটা নেই আমরা, লম্ব অতি, লম্ব এবং লম্ব কত? এবি, অতি কত? এসি। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড নেই এটাকে, আমাকে দেখাইতে হবে কত এর ভ্যালু? 1। লম্ব হচ্ছে এবি, হ্যাঁ কি না? আর অতিভুজকে এসি না, হ্যাঁ কি না? তাহলে স্কোয়ার করলাম, প্লাস কস কত? ভূমি বাই অতিভুজ, ভূমি কত? অতিভুজ কত? দুটোর উপরে স্কোয়ার আছে না? আচ্ছা, যদি স্কোয়ার ভাঙি আমি, নিচে এসি স্কোয়ার হয়ে যাবে, নিচে এসি স্কোয়ার হয়ে যাবে নাকি হবে না? উপরে এবি স্কোয়ার আর নিচে প্লাস, উপরে বিসি স্কোয়ার আর নিচে এসি স্কোয়ার। বোঝা গেল কি বললাম? না বুঝলাম না? তাহলে নিচে এটারও এসি স্কোয়ার, নিচে এটারও, তাহলে দুইটাকে লসগু করতেই পারি আমি এসি স্কোয়ার করে, নাকি পারবো না? একবারে করে দিলাম, হ্যাঁ আমি একবারে কি লিখতে পারি? এসির স্কোয়ার লসগু করে দিলাম। উপরে কি থাকলো? এটা প্রথমে একটা এবি স্কোয়ার, পরেরটা লিখতে পারি এরকম এবি স্কোয়ার প্লাস বিসির স্কোয়ার। বোঝা গেল কি বললাম? এবার আমাকে বলো তো পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য কী ছিল? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি, অতিভুজটাকে এখানে এসি, তাহলে এসি স্কোয়ার সমান সমান কী লিখতে পারি? এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতেই পারি। তাহলে আমি এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারকে আমি কী লিখতে পারি? অতিভুজ লিখতে পারি না? অতিভুজ কত আছে? এসি স্কোয়ার, আর নিচে আগের থেকে কী ছিল? এসির স্কোয়ার, কাটলে কী হয়ে গেল? 1। মিলল? বোঝা গেল? সিমিলারলি সেক আর ট্যান নিবা, বাম পক্ষে মান বসাবা, সেক মানে কত, ট্যান মানে কত, কাটাকুটি করে বিয়োগ করে 1 চলে আসবে। বোঝা গেল? তাহলে এই দুটো পার্ট বাড়িতে কী করবা? আরেকবার হোমওয়ার্ক করবা। কী করবা? আরেকবার হোমওয়ার্ক। তাহলে লিখে নাও খাতার মধ্যে, যারা অনলাইনে ভিডিওস দেখছো তারা এখানে খাতার মধ্যে SW লিখে রাখো। এখন করতে যাবা না, এখন আরও কনসেপ্ট বুঝাবো আমি। SW লিখে রাখো, এরপরে বাড়িতে বসে তোমরা যখন একটা হোমওয়ার্ক খাতা বানাবা, সেখানটা ফ্রেশ করে সব করে আবার কী করবা? টুকে নিবা। আচ্ছা, ফর্মুলার জন্য কমসে কম 15 পেজ ছেড়ে রেখে দিবা। কত পেজ? ওটাতে আমরা ক্লাস 11-এর সব ফর্মুলা লিখবো, তারপরে অঙ্ক স্টার্ট করে দিবা। বোঝা গেলো কি বললাম? আচ্ছা, এই কনসেপ্টের পরে আমাদের কাছে আর ছোট্ট আর একটা কনসেপ্ট এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে, সেটা হলো অ্যাঙ্গেল বা ডিগ্রি বা কোণগুলো মাপবো কী করে। ঠিক আছে? আমাদের ক্লাস 10-এ কতটা সিলেবাসে ছিল? 0 থেকে 90, তাই তো ছিল? আমরা 0 থেকে নিয়ে 90 ছিল, অতটুকু তো সিলেবাসে ছিল, আর তো ছিল না। এখানটাও এই চ্যাপ্টারেও আমরা কী শিখবো? 0 থেকে 90টাই শিখবো, বাট তার পরের চ্যাপ্টারে আমরা আরও ডিটেলসে চলে যাবো। বুঝতে পারলাম কি বললাম? আজকে আমরা খালি কি শিখবো?
ফর্মুলাজ আর থিওরি, আর বেশি হলে 1-2টো অঙ্ক, এগুলো প্র্যাকটিস করে আসবো। নেক্সট ডে আবার এর উপর কী করবো আমরা, অঙ্ক করব। বুঝতে পারলাম? আপাতত বোর্ডটা মুছবো, বাট তার আগে অ্যাঙ্গেলগুলো আমরা রিভাইজ করে নিই। আমরা কী কী অ্যাঙ্গেল শিখছিলাম ক্লাস 10-এ বলতে পারবে? 0, 30, 45, 60 অ্যান্ড 90। ভেরি গুড। 5 ফিঙ্গার মেথড জানো? সাইন, কস, ট্যান, কোসেক, সেক অ্যান্ড কট। কোনো অসুবিধা? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট হলো, কোনো অসুবিধা? এবারে দেখো সাইনের যদি আমরা মান বের করতে চাই, সাইন 0 কত হবে? 0। সাইন 0 0 মনে রাখবা, হ্যাঁ। সাইন 0, সাইন 90, সাইন 30, সাইন 45, সাইন 60, বাস। কস 0, cos 30, cos 45, cos 60, cos 90, tan 0, tan 30, tan 45, tan 60, tan 90, ইনফিনিটি। কসেকগুলো পাল্টে দেবো। কসেক যদি আমরা 0কে পাল্টাই তাহলে কী হবে? ইনফিনিটি। হাফকে পাল্টালে কত হবে? 2, আর 1/√2 পাল্টালে কী হবে? √2, √3/2 পাল্টালে কী হবে? 2/, ইনফিনিটি পাল্টালে কী হবে? সেক 0 0, তারপরে সেক 30 2/√3, সেক 45 √2, সেক 60 কী হবে? এটাকে পাল্টে দাও 2, অ্যান্ড সেক 90 1কে পাল্টালে কী হবে? 1/1, 1কে পাল্টালে কী হবে? এটা সেক 0 আছে, 0 পাল্টালে ইনফিনিটি হয়ে যাবে, পাল্টে দিলাম। আর কট হলে ইনফিনিটি। তারপরে ট্যানকে পাল্টালে কী হয়? কট। দেখো সাইন পাল্টালে কী হবে? কোসেক, কস পাল্টালে কী হবে? সেক, ট্যান পাল্টালে কী হবে? এখানে দেখালাম না, ট্যান পাল্টালে কী হবে? কট। তাহলে 0 পাল্টালে ইনফিনিটি, 1/√3 পাল্টালে কী হবে? √3, 1 পাল্টালে 1, √3 পাল্টালে কী হবে? 1/√3, ইনফিনিটি পাল্টালে কী হয়ে যাবে? 0। এটা হলো আমাদের অ্যাঙ্গেল বের করার প্রসেস। কোনো অসুবিধা? পাক্কা? শিওর? কোনো অসুবিধা নাই তো? ওকে, ভেরি গুড। সমস্যা থাকলে বলতে পারো। আপাতত এটুকু তো বুঝে গেছি, ঠিক তো? এই কনসেপ্টের পরে যদি আমরা কোনো কনসেপ্টে যেতে চাই, আমাদের চ্যাপ্টার 2-এ, চ্যাপ্টার 1 হয়ে গেল, চ্যাপ্টার 2 হয়ে গেল, বাস কাফি। হাইট অ্যান্ড ডিস্টেন্সের তো আমরা জানি যে ট্যান আর সাইন দিয়ে বেশি অঙ্ক করতে হয়, ওটা এখানে লাগবে না। বাস এইটুকু চ্যাপ্টার 1 আর 2 এর জন্য। তাহলে অঙ্ক করি, যেই বই আসে যে কোনো একটা বই দাও, 1-2টো অঙ্ক করাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটু হালকা কনসেপ্ট ক্লিয়ার হবে। নেক্সট ডে একটা বই ফলো করবা, তো চেষ্টা করবা ছায়া প্রকাশনী বইটাতেই তোমরা ফলো করো, ঠিক আছে? সেখান থেকে সলভ করে দেবো। পার্ট 1 তো এটা, ঠিক আছে? একটা অঙ্ক লেখো, বলে দিচ্ছি। 2খানা চ্যাপ্টার থেকে একটা করে অঙ্ক করা দিচ্ছি, একটা করে লেখো। 75 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 75 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের উপরিভাগের যে চাপের দৈর্ঘ্য 15 সেমি, একটা গোলকের উপরিভাগের যে চাপের দৈর্ঘ্য 15 সেমি, সেটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? হ্যাঁ, বুঝলাম না, কি বললাম? উপরিভাগের চাপের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, চাপের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। হইল কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার বললো। সেটি কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এখানে দুটো কোশ্চেন পেলাম, খুব একটা মানে ইম্পর্টেন্ট বলবো না, মানে ট্রিক্সওয়ালা কোশ্চেন। লিখে নাও নাম্বার 2। একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4, ক্লাস 10-এও করেছি আমরা, চ্যাপ্টার 23.3-তে। হ্যাঁ, একটা ত্রিভুজের 3টি কোণের রেশিও 2:3:4 হলো। এবার রেশিও দেওয়া আছে,
কয়েকটা অ্যাঙ্গেল দিয়েছে, বললো এটা দিয়ে ত্রিভুজ বানানো যাবে কিনা। নাম্বার এ লেখো 20, 40, 60, 20, 40, 60। হলো? বুঝতে পারলাম কি বললাম? 20, 40 and 60। আর একটা অপশান লেখো 40, 60, 80। বললো দুটোর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে, 40, 60 and 80। ব্যাস, এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে আগে দেখে নিই দুটো কোশ্চেন। হ্যাঁ দেখো, ফার্স্ট চ্যাপ্টারে আমরা যা যা কনসেপ্ট শিখছি তার উপর নির্ভর করে কিন্তু আমরা 1 নাম্বার সলভটা করবো, ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম, তাই না? আচ্ছা বলো, ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছিল? আচ্ছা, আমি একটা মার্জিন করে নিলাম এই পার্টের নিউ অঙ্কর জন্য, ঠিক আছে? একটা গোলক বানালাম, গোলকটা ব্যাসার্ধ কত বললো 75, কত? এবং উপরিভাগের যে চাপ সেটা কত? 15। এই চাপটা কত বললো? নিলাম 15। এইটুকু চাপটা, হ্যাঁ কত এটা? কত? এই চাপটা কেন্দ্রে কোণ বানাবে কি না? প্রশ্ন হচ্ছে কত ডিগ্রি, যখন এই ব্যাসার্ধটা কত সেমি এবং এই চাপের মান দেওয়া আছে 15 সেমি। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু কী হয়, আর থিটা, হ্যাঁ কি না? থিটা ইকুয়াল টু কী হবে, এস বাই এস, কত? 15। এস মানে চাপ, এস মানে চাপ হলো, আর আর মানে কি ব্যাসার্ধ, আর কত? 75। তাই থিটা হয়ে গেল 15 একে 15, 5 15 75, থিটা হয়ে গেল 1/5 রেডিয়ান। কত হবে? 1/5 রেডিয়ান। আমরা কিন্তু সব রেডিয়ানেই বের করবো এগুলো, হ্যাঁ? মানে এই যে অঙ্কটা করব কিসে করব মনে আছে না? রেডিয়ানে। কিসে করব? দুটো পড়েছে ষষ্ঠী বৃত্তীয়, বৃত্তীয়তে ঢুকবে এটা, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা মনে আছে? 2, 3 আর 4 কি দেওয়া আছে? 2, 3 আর 4 দুটি, একটা ত্রিভুজের 3টা কোণ। দেখো একটা ত্রিভুজ রয়েছে, কোণ বললো স্যার একটাও যদি 2x হয়, একটা কত হবে 3x, আর একটা কত হবে স্যার 4x। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। সবার আগে অপশন মিলাবাদ, কোন 3টে যোগ করে 180 হবে? কোনটা হচ্ছে? অপশন বি কত দেওয়া ছিল? 40, 60, 80 যোগ করলে কত হয়ে যাবে? 180 হবে কি না? 40, 60 আর 80। এবার যদি অপশানে ধরো আর একটা অপশান দিয়ে দিল, ধরো তোমাকে বললো যে 30, 50, 100, এটাও তো 180 হচ্ছে, তখন তো কনফিউজ হয়ে যাবো না? তাহলে আমার নিয়ম অনুযায়ী 2x, 3x, 4x যোগ করতে হবে, হ্যাঁ কি না? যোগ করলে আমি কী পেয়ে যাবো? 2x, 3x, 4x, 3টা কোণ যোগ করলে কত হয়? 180, হ্যাঁ কি না? একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180। কোন ক্লাস থেকে শিখছি? ক্লাস 7 থেকে শিখে এসেছি। এবার 3টা কোণ যোগ করো, 3, 2 যোগ করলে 5, 5 যোগ 4 9, 9x কত হয়ে গেলো? 180, 9x হয়ে গেলো 180। তাহলে x কত হয়ে যাবে? 180/9 দিয়ে কাটলে কত? 20, x এর মান 20। তাহলে 2x মানে 2 × 20 কত হইলো? 40। বাকি আর দেখবই না, 40তে রাইট করে দেবো। বুঝতে পারলাম? বাকি যদি অপশন মিলে যায় 40, 40 আলাদা ব্যাপার, কিন্তু বাকি যদি অপশন না মিলে আমি একটাতে দেখেই বলে দেবো 40, 60 আর এটা কত হবে 80, বাস হয়ে গেল। বুঝলাম? চ্যাপ্টার 1 অনেকই বেশি সোজা। চ্যাপ্টার 1-এ তো কোশ্চেন দিবেই না ক্লাস 11-এ স্কুলে, এগুলো জাস্ট বেসিকটাকে একটু রিভাইজ করে নেওয়া, বুঝা গেল? চ্যাপ্টার 2-এর একটা অঙ্ক টুকু টুকবা, এটা টুকে না, তাহলে এটা টুকে নাম, তো তখন বোর্ডটা মুছে দিই। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 2-এর একটা কোশ্চেন লিখে নাও, ট্রিগোনোমেট্রিক অনুপাত সমূহ এবং আদর্শ কোণ সমূহের। কোশ্চেনটা লেখো sin স্কোয়ার 5 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 10 ডিগ্রি প্লাস কত হতে পারে বলো তো? তারপর একটাতে 15 ডিগ্রি। ভেরি গুড, লিখে নাও sin স্কোয়ার 15 ডিগ্রি ডট ডট দিয়ে দাও। এদিকে কত হতে পারে? cos sin স্কোয়ার কত হতে পারে? 75। কত হবে? তারপরে কত হবে? 80। তারপরে 85 ডিগ্রি, তাই না? এই মানটা কত হবে? তো কোশ্চেন তাই আছে। লাস্টে হচ্ছে sin স্কোয়ার 90 এর মান, লাস্টে একটা লিখে দাও sin স্কোয়ার 90 ডিগ্রি কত করে দিচ্ছে এটা। দেখো আমাদেরকে যা যা ফর্মুলা আগের পার্টে আমরা করলাম ওইটারই কী নেব? হেল্প নিব। কী নেব? ওটারই হেল্প নিব। এবার
পূরক কোণের কনসেপ্ট মনে আছে? ওটা বলা হয়েছিল না আগের ভিডিওতে। পূরক কোণের কনসেপ্ট মনে আছে? sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হয়? sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়? cos থিটা ছিল কি না? মনে পড়লো? পূরক কোণের কনসেপ্ট বলছে স্যার sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়? cos থিটা। পূরক কোণে এটাই শিখছিলাম। স্যার tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, হ্যাঁ কি না? আর স্যার cosec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু sec থিটা। অপরটা তো সত্য, cos 90 মাইনাস থিটা করলে sin থিটা, cot 90 মাইনাস থিটা করলে tan, আর sec 90 মাইনাস থিটা করলে cosec। এটা তো সত্য। প্রথম তিনটা যা আছে রেখে দেব। প্রথম তিনটা কি আছে? sin স্কোয়ার 5 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 10 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 15 ডিগ্রি, যা আছে রাখলাম। কোনো অসুবিধা আছে কি? ডট 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 প্লাস 75 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? sin 90 মাইনাস 15 লিখতেই পারি। এবার sin 90 মাইনাস 15 হয়ে গেল, এটা হ্যাঁ কি না? sin 90 মাইনাস 15 মানে কি হয়ে যাবে? cos 15 হবে কি না? তাহলে আমি 75 ডিগ্রিকে কি লিখতে পারি? sin 90 ডিগ্রি মাইনাস 15, হ্যাঁ কি না? এটিকে আমি কি লিখতে পারি? sin স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দেবা, 90 ডিগ্রি মাইনাস 10 লিখতেই পারি। আর 85কে আমি কি লিখতে পারি? sin 90 ডিগ্রি মাইনাস 5 লিখতে পারি। প্লাস এখানে কি আছে? এটা sin স্কোয়ার 90, sin 90 1, sin 90 ভ্যালু কী হয়? এবার একটা জিনিস খেয়াল করবো, হ্যাঁ, sin স্কোয়ার 5 ডিগ্রি আছে, এটা হ্যাঁ কি না? এখান থেকে আমি কি পাই যাব? sin 90 মাইনাস থিটা মানে কি হয়? sin 90 মাইনাস থিটা মানে কি হয়? cos থিটা। sin 90 মাইনাস থিটা এখনই দেখালাম কি হবে? cos থিটা। তাহলে sin 90 মাইনাস 85কে আমি কি লিখতে পারবো? sin 90 মাইনাস যে 5টা আছে, sin 90 মাইনাস কত আছে? এটা থিটা মানে 5, থিটার জায়গায় কি লিখবো আমি? 5। তাহলে আমি কি লিখতে পারি? cos 5 থিটা, হ্যাঁ কি না? লাস্টে না লিখে আমি সামনে টানলাম, cos স্কোয়ার 5 হলো। এই দুটো হয়ে গেল। এটাকে নাও, কি আছে এটা? sin স্কোয়ার 10, 90 মাইনাস 10 মানে কি? cos হয়ে যাবে। sin 90 মাইনাস 10 মানে কি হয়ে যাবে? cos হয়ে যাবে না? cos 10 ডিগ্রি। তাহলে আমি এটাকে সামনে নিয়ে আসলাম, কি হয়ে যাবে? cos স্কোয়ার 10 ডিগ্রি। সিমিলারলি এটা কি আছে? sin স্কোয়ার 15 ডিগ্রি আছে না? আমি যে এটাকে টানিয়ে সামনে আনলে কি হবে? cos স্কোয়ার 15 ডিগ্রি। বাট প্রবলেম আছে একটা। কি প্রবলেম স্যার? স্যার 5, 10, 15 শুনবা কি বলতেছি আমি? কি বললাম? এরকম কত যাব? দেখো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45। যে 45-এ যাবো ওই পাশ থেকেও আসবে না ওটা? 45-এ যাওয়া মানে কত ঘর গেলাম বলো তো? 9 ঘর, 9 বার। 5 নং 45 গেলাম কি না? কতবার গেলাম? 9। আমি এদিক থেকে 9 বারে গিয়ে 45-এ আটকাইলাম, ওই দিক থেকেও 9 বারে এসে 45-এ আটকাবে না? বুঝলে না? 9 বারটা কমন কি না? তাহলে এখানে আমি মোট কয়বার পাই যাব? 9 বার পাই যাব। ভালো করে বুঝে নাও কি বলতেছি। দেখো 85, 80, 75, 70, 65, 60, 55, 50, 45। 9 বার যেই আসলাম 45-এ ঢুকে গেলাম কি না? বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে আমি এই পাশ থেকে 8 বার যাব, ওই পাশ থেকেও 8 বার আসবো। কতবার আসবো? এই sin 5, sin 10, sin 15, sin 20, sin 25, 30, 35, 40, 8 বার গেলাম। কয়বার গেলাম? এবার ওই পাশ থেকে 8 বার আসবো। এইটা 8টা নিলাম, ওইটা 8টা। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1। এরকম কয়টা পাবো আমি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পাইলাম। 8টা 40-এ আটকাইলাম। কোথায় আটকাইলাম? 5 থেকে গিয়ে আটকালাম 40-এ। 45-এর sin 45-এ একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু পাবো। sin 45-এর ভ্যালু কত হবে? 1/√2। আর sin 90-র ভ্যালু পাবো একটা ইন্ডিভিজুয়ালি, তাহলে ওইটার ভ্যালু কত হয়ে যাবে? 1। বুঝতে পারলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9 + 1/√2। বলো কি বুঝলে? বুঝতে পারলাম অঙ্কটা? নেক্সট আরেকটা কোশ্চেনটাকে নাও। দেখো tan x + sin x ইকুয়াল টু tan x + sin x ইজ ইকুয়াল টু m, স্মল m, হ্যাঁ,
আর লেখো tan x মাইনাস sin x ইজ ইকুয়ালস টু স্মল m, আলাদা আলাদা এবং দিয়ে tan x প্লাস sin x ইজ ইকুয়ালস টু স্মল m, এবং হলো tan x মাইনাস sin x ইজ ইকুয়াল টু স্মল n যদি হয় তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ারের মান নির্ণয় করো। কার মান বের করতে বলছে? m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। আর একটা লিখে নাও, হয়ে গেলে বলবো। হ্যাঁ, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মান বের করতে বলেছে। tan x প্লাস sin x যদি m হয় হলো, এবং tan x মাইনাস sin x যদি স্মল n হয় হলো, তবে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মান কত? m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এর মান কত? হয়ে গেলে বলবো। হ্যাঁ, হয়েছে। এবার শোনো, অপশন এ লেখো। কেন? আমাদের তো এমসিকিউ বেস কোশ্চেন, 40-এর খানে শর্ট কোশ্চেন দেবে, জানো তো প্যাটার্নগুলো, সেমিস্টার প্যাটার্ন জানো, ব্রড কোশ্চেন নাই কিন্তু। অপশন এ দিয়ে দিচ্ছি আমি 4, অপশন এ হচ্ছে 4 রুট m প্লাস n, অপশন বি 4 রুট m বাই n, 4 রুট m, রুটটা বড় দিয়ে দিবা, n, অপশন সি দাও 4 রুট m n, অ্যান্ড অপশন ডি দাও 4 mn। অঙ্কটা করে দিচ্ছি, দেখো tan x প্লাস sin x কী ছিল আমাদের কাছে? m ছিল, হ্যাঁ কি না? আর tan x মাইনাস sin x কী ছিল? n ছিল, হ্যাঁ কি না? কী বের করতে বলছে? m স্কোয়ার মাইনাস, স্যার এইটুকু তো বুঝে গেলাম যে আমাকে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার করতে হয়, মানে এটা m এটা n। দেখো m কত আছে স্যার? tan x প্লাস এটা m স্কোয়ার মাইনাস n কত স্যার? tan x মাইনাস sin x এর কী হবে? হোল স্কোয়ার। স্যার ফর্মুলা পড়লো, হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কার ফর্মুলা? 4ab। তাহলে আমি এখানে লিখতেই পারি 4 ইন্টু sin x আর tan x লিখতে পারি না? বা tan আগে সাইন পরে লেখাই যায়, হ্যাঁ কি না? এইবার আমাকে এখানে একটা কাজ করতে হবে, সেটা হলো 4ab-তে বললাম, ওই ab থেকে আমি বুঝবো যে আমাকে m আর n এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? mn। কার? m ইন্টু n। আগে একটা বুঝে নিচ্ছি কেন আমি mn করব, তারপরে আমি এর উপরে একটা কাজ করব। m কত আমাদের স্যার? tan x প্লাস sin x হইলো, mn কত স্যার? tan x মাইনাস sin x। এটাকে গুণ করা যাবে, গুণ করলে কী হবে? a প্লাস b ইন্টু, তার মানে a স্কোয়ার মাইনাস, তাহলে আমি কী লিখতে পারি? tan স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x লিখতে পারি না, হ্যাঁ কি না? আর tan স্কোয়ার এক্সকে আমি কী লিখতে পারি? sin স্কোয়ার x বাই cos স্কোয়ার মাইনাস কী আছে এখানে? sin স্কোয়ার। কত কমন যাবে? sin স্কোয়ার x যদি আমি কমন নেই, কত কমন নিলাম? বা লসাগু করা যাবে, লসাগু করেও কমন নেওয়া যাবে। তো লসাগুটাকে করে ফেলি, লসাগু করলে কী হবে? এটা cos স্কোয়ার x হবে, উপরে কী হবে? cos স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x হবে কি না? cos স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার, sin কী যাবে? কমন নিব, কমন নিলে কী থাকবে? 1 মাইনাস থাকলো cos স্কোয়ার x, নিচে আরেকটা কী আছে? cos স্কোয়ার x। এবার আমাকে বলো তো একটা জিনিস, 1 মাইনাস cos স্কোয়ার x মানে কী হয়? sin স্কোয়ার x। তো sin স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x বাই কী হয়ে যাচ্ছে? cos স্কোয়ার x। বুঝলাম না এটা? না বুঝলাম না, পাক্কা তো? তাহলে আমি কী পাচ্ছি? এখানে করে দিচ্ছি, s লিখলাম, হ্যাঁ, sin স্কোয়ার x ইন্টু sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x। sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x মানে কী হয়ে যাবে? tan স্কোয়ার x, আর একা রইল কি এখানে? sin স্কোয়ার x। তাহলে আমি কার মান পাইলাম? tan স্কোয়ার x ইন্টু sin, লাগবে কার? tan x আর sin x, বুঝবা? পাইলাম স্কোয়ারে, লাগবে শুধু tan sin। তাহলে কী করে দেবো আমি এখানে? রুট করে দেবো না সবার উপরে? কী করে দেবো? বুঝতে পারলাম? রুট করে দিলাম। কী করে দিলাম? উপরেরটাও আলাদা রুট, নিচেরটা আলাদা। তাহলে কী পেয়ে যাচ্ছি এখান থেকে? এখানে আসলে আমি পেয়ে গেলাম স্যার রুট mn মানে কী হয়ে গেল? tan x আর sin x। তাহলে মানটা বসা দিই এখানে 4, tan x sin x মানে রুট mn না?
√mn, কোনটা অপশন হয়ে যাবে আমাদের? সি, 4√mn। বুঝতে পারলাম? এরকম করে নিজেকে বাড়িতে কী করতে হবে, ছোট ছোট অঙ্ক ধরে সলভ কর, একদমই ইজি, ক্লাস 9-10 ফর্মুলা দিয়েই করতে হবে। তো এই জন্য চ্যাপ্টার 1 আর 2 করাই না বেসিক্যালি, যদি সমস্যা ফাঁসে যাও বলবো, বুঝাই দিব। বিকজ যারা 10 ভালো করে করবে চ্যাপ্টার 1-2 আরামে নামাই দেবে, কোনো নতুন কনসেপ্ট নেই, কোনো নতুন কনসেপ্ট নেই, খালি যেটা ছিল গ্রেড প্রক্রিয়া বলে দিলাম, তবে একটা অঙ্ক পাবো না। বুঝতে পারছো কী বললাম? তো বাড়িতে যাবা, চ্যাপ্টার 1 এবং 2 এর প্রথমে কী করতে হয় অঙ্কের, ক্লাস 11-এ এখানে টেকনিকটা আলাদা, আর ক্লাস 10-এর এখানে টেকনিকটা আলাদা। ক্লাস 10-এ আগে করতে হয় লেসন, তারপরে এক্সাম্পল, হ্যাঁ কি না? আগে কষে দেখি বা নিজে করি, তারপরে উদাহরণ। কিন্তু ক্লাস 11-এ উল্টা, আগে কি করতে হবে? উদাহরণ, তারপরে কি করতে হবে? লেসনের অঙ্ক। যদি ভালো করে মনে হয় যে না স্যার আমি ম্যাথ আর ফিজিক্সের উপরে জোর দিব, দুইটা বই নিবা, দুইটা রাইটারের বই নিয়ে আগে দুইটারই এক্সাম্পল করবা। বুঝতে পারলাম আমি কী বললাম? তারপরে দুটারই কী করবা আবার? লেসন। তো অনেকগুলো অঙ্ক হয়ে যায়। যদি অত লোড না নিতে পারো, যে কোনো একটা বইয়ের আগে এক্সাম্পল, তারপরে কি করবা? লেসনের অঙ্ক। ব্যাপারটা কেমন বুঝাচ্ছি তোমাকে, ধরো তুমি এ বইয়ের এক্সাম্পল করলা, কি করলা? এক্সাম্পলের অঙ্ক, তারপরে কি করলা তুমি? এখানে যদি কোনো অঙ্কে আটকে যাও, প্রবলেম হয়, কি হয়? প্রবলেম হয়। তুমি বি বইয়ের যখন এক্সাম্পলটা করবা না, তখন সলভ হয়ে যাবে। বুঝতে পারলাম আমি কি বললাম? আর যদি সাপোজ বি বইয়ের তুমি লেসন করতেছো, লেসনের অঙ্ক কী করতেছো, এখানে যদি কোথাও তোমার প্রবলেম হয় না, তখন এই বইয়ের কী করলা? এক্সাম্পল সলভ হয়ে যাবে। কেন বলো তো? অল্টারনেট করে করে বইগুলো বানানো হয়। কিছু কিছু না এখানে থাকবে না, যেমন জয়েন্টের অঙ্ক যদি খোলো, এখানেও কম পাওয়া, এখানেও, তখন তো স্যার এটা বুঝিয়ে দেবে ফাঁসলে পরে। বোঝা গেলো কী বললাম? তাহলে আজকের ডেটে এইটুকুই থাকলো। ভালো করে কী করবা? প্র্যাকটিস করবা। যারা ক্লাস 11-এর ফার্স্ট ডে এই ক্লাসটা করছো, তোমরাও প্র্যাকটিস করো। যদি প্র্যাকটিস করতে গিয়ে লেসন সাতটা নাও, ছায়া নাও, আমি ছায়া বই থেকেই ফলো করাবো নেক্সট ডে। যদি সলভ করতে গিয়ে কোনো প্রবলেম হয়, লেসনের অঙ্ক হোক আর এক্সাম্পলের অঙ্ক হোক, নেক্সট ডে বলবা, বুঝাই দেবো। কিন্তু আমরা এই চ্যাপ্টার 1 এবং 2 বেশি টাইম ইনভেস্ট করব না, মেনলি চ্যাপ্টার 3 থেকে ফোকাস করতে হবে। বুঝতে পারলাম? কেউ যদি লেসনের অঙ্ক নাও করে তাও ওকে, খালি তাহলে কিসের অঙ্ক করতে হবে? এক্সাম্পল। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর জন্য, বাকি চ্যাপ্টার জন্য না কিন্তু। বোঝা গেল? তাহলে আজকের মধ্যে এতটুকুই। নেক্সট ডে আমরা এর পরের চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 3 এর জন্য রেডি বা প্রস্তুত থাকবো। ওটা অফ করে দাও।